বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভোলা সরকারি কলেজ কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সম্মুখে আজ আমি বাংলা দ্বিতীয় পত্র বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয় থাকবে বাংলা শব্দের উচ্চারণ। ইতিপূর্বে সম্মানিত রিয়াদ স্যার তোমাদের বাংলা উচ্চারণ সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছিল। সেই ক্লাসের ধারাবাহিকতায় আজ আমি সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন আমরা আমাদের মূল আলোচনায় যাব। আজকে 10 নভেম্বর। তো এই নতুন ক্যাম্পাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা ক্যাম্পাসটা দেখো, আমাদের ক্যাম্পাসটা কিন্তু অনেক সুন্দর। তো আমি আজকের ক্লাস উপস্থাপনায় রয়েছে আমি মোহাম্মদ মনির হাসান, প্রভাষক বাংলা, ভোলা সরকারি কলেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আনমিউট করে নাও। হ্যাঁ, ভালো আছে, আনমিউট করে নাও। তো সবাইকে স্বাগতম। আজকের আমাদের যে বিষয়, আলোচ্য বিষয়, সেটা হলো বাংলা উচ্চারণের নিয়ম। অর্থাৎ বাংলা শব্দগুলো আমরা কিভাবে উচ্চারণ করব সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখো, বাংলা উচ্চারণ করার পূর্বে, শব্দগুলো উচ্চারণ করার পূর্বে আমাদের স্বরবর্ণ সম্পর্কে একটু ধারণা নিতে হবে। স্বরবর্ণ সম্পর্কে একটু জানতে হবে। এরপরে ব্যঞ্জন বর্ণ সম্পর্কে জানতে হবে। তারপরে যুক্ত বর্ণ। এই তিনটি বিষয় সম্পর্কে জানতে হবে। এগুলা জানো তোমরা। এখানে জানার বিষয় হলো মানে উচ্চারণের ক্ষেত্রে কোন কোন বর্ণগুলো আসবে, কোন কোন বর্ণগুলো আসবে না, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে, সেই বিষয়টা মূলত আলোচনার বিষয়। তো আমরা প্রথমে স্বরবর্ণ দেখি 11টি। এটা তোমরা জানো। কয়টি স্বরবর্ণ? 11টি। এই 11টির মধ্যে যেগুলো লাল চিহ্নিত আছে, লাল চিহ্নিত, এই লাল চিহ্নিত বর্ণগুলো উচ্চারণের সময় আসবে। অর্থাৎ উচ্চারণের সময় আমরা অ লিখতে পারি, আ লিখতে পারি, ই লিখতে পারি, হ্রস্ব লিখতে পারি, এ লিখতে পারি। আর রি কাটা রি কারা লেখা যায়, আর কিভাবে লিখতে হবে সেটা পরে আসতেছে। তা লাল চিহ্নিত বর্ণগুলো আমরা উচ্চারণের সময় লিখব। লাল চিহ্নিত বর্ণগুলো আমরা উচ্চারণের সময় লিখব। অন্য বর্ণগুলো উচ্চারণের সময় লিখবে না। এটা একটু মাথায় রাখবা যে দীর্ঘইকার, দীর্ঘকার, রিকার, এগুলো আমরা উচ্চারণের সময় লিখব না। লিখব কি? আ, ই, উ, এ। এই কয়টা বর্ণ আমরা উচ্চারণের সময় লিখব। ঠিক আছে? হ্যালো, কোনো প্রশ্ন আছে এখানে? হ্যালো, কোনো প্রশ্ন আছে? আচ্ছা, মাঝে মধ্যে বলো একটু। হ্যাঁ, তাহলে লাল চিহ্নিত স্যার বর্ণগুলো, আবার একটু বলেন। লাল চিহ্নিত যে বর্ণ, স্ক্রিনটা দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। লাল চিহ্নিত যে বর্ণগুলো আছে, শব্দের উচ্চারণের সামনে আমরা স্বরবর্ণের ক্ষেত্রে এই বর্ণগুলো লিখব, অন্যগুলো লিখবো না। যেমন দীর্ঘইকার উচ্চারণের সময় এটা লেখা যাবে না, দীর্ঘ উকার উচ্চারণের সময় এটা লেখা যাবে না। আবার রি, এটা সরাসরি লেখা যাবে না। এটা কিভাবে লিখতে হবে সেটা আমরা পরে আসতেছি। ঠিক আছে? তাহলে এখানে আমার মনে হয় এই অংশে তোমাদের ক্লিয়ার। এরপরে যায় আমরা, প্রথমে আমরা অ ধ্বনিটি নিয়ে আলোচনা করব। এই অ, এটার স্বরবর্ণ লিখিত রূপটা হলো ঠিক এরকম, কিন্তু এটা যখন আমরা উচ্চারণ করব, এটা দুই ধরনের উচ্চারণ হয়ে থাকে। প্রথমত অয়ে থাকবে, অর্থাৎ অ এর কোনো পরিবর্তন হবে না। দ্বিতীয়ত হবে অটা ও এর মতো উচ্চারিত হবে, বা ও এর মতো লিখতে হবে, বা ও কারের মতো লিখতে হবে। যেখানে লাল চিহ্ন দেখো, বা এর উপরে লাল চিহ্ন আছে, এটাকে বলো ও কার, আর এটা হলো ও।
তাহলে অ এর দুই ধরনের উচ্চারণ আমরা লিখব, উচ্চারণের ক্ষেত্রে, বানানের ক্ষেত্রে নয়। বানান এক জিনিস, উচ্চারণ অন্য জিনিস, অর্থাৎ বানান এবং উচ্চারণের মধ্যে কিন্তু পার্থক্য আছে। তাই উচ্চারণের ক্ষেত্রে অ দুই ধরনের লিখতে হয়, হয় সরাসরি অ অথবা ও। এখন কখন অ হবে কখন ও হবে এগুলো আমরা পরে বিস্তারিত আলোচনা করব। তুমি প্রথমে মাথার ভিতরে এটা সেট করে নাও যে অ উচ্চারণের ক্ষেত্রে দুই ধরনের হয়, প্রথমত অ হয়, দ্বিতীয়ত ও কিংবা ওকারের মতো হয়। ক্লিয়ার? কিছু বলো। জি স্যার। আচ্ছা, দেখো এখানে একটা উদাহরণ দিলাম আমি, অবুঝ। এখানে শব্দের শুরুতে যে অটা আছে, উচ্চারণের ক্ষেত্রেও সমান চিহ্নের পরে উচ্চারণের ক্ষেত্রেও ঠিক অই আছে, অর্থাৎ এখানে কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ এখানের অটা অই আছে। তারপরে দেখো, এখানে দেখো দ্বিতীয় উদাহরণে শব্দের শুরুতে অ আছে, ঠিক সমান চিহ্নের পরে অটা ও হয়ে গেছে। তাহলে আমরা অ এর দুইটা উচ্চারণ পেলাম, একটা হলো অ অই আলো আছে, আর একটা হলো অ ও এর মতো উচ্চারিত হলো, ঠিক আছে। আর দ্বিতীয় আরেকটা কক্ষ, কক্ষর উচ্চারণটা দেখো, ক, ক এর সাথে কোন বর্ণ আছে, অ ধ্বনিটা যুক্ত আছে। কোন ব্যঞ্জন বর্ণের সাথে যদি আকার, রস্বইকার, দীর্ঘিকার, ঋকার এগুলা না থাকে, শুধু ওই ব্যঞ্জন বর্ণটাই থাকে, তখন ধরে নিবা তার সাথে অ আছে। এখানে ক এর সাথে অটা সংযুক্ত আছে, এই অটা ও কারান্ত উচ্চারিত হলো, ক উকার হয়ে গেল। ক্লিয়ার? তাহলে আমরা এখানে দেখলাম যে অ এর দুই ধরনের উচ্চারণ হয়, প্রথমত অ অই থাকবে, দ্বিতীয়ত অ ওকারের মতো উচ্চারিত হবে। আমি তিনটা উদাহরণ দিলাম, প্রথমটা অবুঝ, এখানের অ অ আছে। দ্বিতীয় উদাহরণটা হলো অতি, অতি, এখানের অটা ওকার হয়ে গেছে। তৃতীয় উদাহরণটা হলো ক, কক্ষ, এখানে ক এর সাথে যে অ আছে সেটা ওকার হয়ে গেছে, অর্থাৎ ক ওকার হয়ে যাবে। তাহলে এই তিনটা উদাহরণ তোমরা একটু খাতায় লিখে নাও, তাহলে আর বিষয়টি আরো স্পষ্ট হবে, খাতায় সাথে সাথে লিখে নিবে। এরপরে দেখো আ, আয়ের উচ্চারণ আয়ে থাকবে অথবা আকার হবে, হয় কার আকার হবে অথবা আয়ে থাকবে। এরপরে দেখো রস্বই, রস্যের উচ্চারণও রস্যই থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না, হয় রস্যই হবে অথবা রস্যই কার হবে, হয় রস্যই হবে বা রস্যই কার হবে। 3 নম্বর আসে দীর্ঘ ই, এখানে একটু পরিবর্তন আছে। দেখো দীর্ঘ ই অথবা দীর্ঘ ই কার, এটা একটু লিখে দিতে পারো, দীর্ঘ ই অথবা দীর্ঘ ই কার। এই যে দীর্ঘ ই উচ্চারণের সময় দীর্ঘ ই থাকবে না, তখন হয়ে যাবে রস্য ই। দীর্ঘ ইকারটাও দীর্ঘ ইকার থাকবে না, উচ্চারণের সময় হবে রস্য ইকার, রস্য ইকার। এই যে রস্য ইকার, আর এখানে হলো রস্য ই। যেমন ইগল, ইগল আছে, শব্দের শুরুতে কি আছে, দীর্ঘ ই, কিন্তু উচ্চারণ হবে ইগল, এখানে রস্য ইকার হয়ে গেছে, ঠিক আছে। এখানে রস্য ইকার রস্যই হয়ে গেছে, সরাসরি রস্য ইকার না, এটা হলো সরাসরি রস্যই হয়ে গেছে, অর্থাৎ দীর্ঘ ই থাকলে সরাসরি সেটা হয়ে যাবে রস্য ই। আবার দেখো নদী, নয়ের সাথে একটা অ সংযুক্ত আছে, যেহেতু নয়ের সাথে অন্য কোনো স্বরধ্বনি নাই, তাই আমরা ধরে নিব নয়ের সাথে অ আছে। এখানে নয়ের সাথে যে অ আছে এটা নওকার হয়ে গেছে, ওই যে আমরা দ এর নিয়ম অনুযায়ী সেটা পরে ধরবো। এখানে দেখো দ দীর্ঘ ইকার আছে, দ দীর্ঘ ইকার, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে দীর্ঘ ইকারটা আর নেই, সেটা হয়ে গেছে কি রস্য ইকার, কি হয়ে গেছে সেটা রস্য ইকার। এরপরে রস্যকার, রস্যকার রস্যকারে থাকবে অথবা রস্যু হবে, অর্থাৎ রস্যু হবে অথবা রস্য উকার হবে। দীর্ঘ উ অথবা দীর্ঘ উকার, এই দুইটাও পরিবর্তিত হয়ে যাবে, দীর্ঘ উ হবে দীর্ঘ রস্য উ, আর দীর্ঘ উকারটা হবে রস্য উকার, অর্থাৎ একটা দীর্ঘ উকারটা পরিবর্তিত হয়ে যাবে, দীর্ঘ উকারটা পরিবর্তন হয়ে যাবে, সেখানে আসবে রস্য উ অথবা রস্য উকার। যেমন উজ্জ্বল শব্দটা দেখো, শব্দের শুরুতে দীর্ঘ উ আছে, সেটা হয়ে গেছে রস্য উ। আবার জ হসন্ত জ উকার কিভাবে হলো সেটা যুক্ত বর্ণের সময় আমি দেখাবো। তারপরে দেখো কয় দীর্ঘ আছে, সেখানে উচ্চারণের সময়, উচ্চারণ লেখার সময় ক সুকার হয়ে যাবে, অর্থাৎ দীর্ঘকার বসবে না। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার তোমাদের?
জি স্যার। জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। জি, তারপরে দেখো রিকার, রি, মূল মূল বর্ণটি হলো কি রি। এই রিকারের দুই ধরনের উচ্চারণ হবে। একটা হবে র রস্যিকার রি, অর্থাৎ উচ্চারণের সময় রিটা আর আসবে না, সেটা হয়ে যাবে র রস্যিকার রি অথবা রিকার। এই দুইটা লিখবা উচ্চারণের সময়, হয় র রস্যিকার হবে অথবা রিকার হবে, অর্থাৎ ওই বর্ণটা আর আসবে না। ক্লিয়ার? শুনতে পাচ্ছ? হ্যালো? আচ্ছা, যা হোক, এরপরে যেমন দেখো ঋণ, যেমন আছে কি ঋণ, তোমার রিটা আমরা সরাসরি কি লিখবো, রি অথবা রিকার, এই দুইটা লিখবো, সরাসরি রি লিখবো না, রিকার অথবা রি লিখবে। এরপরে আছে যেমন দুইটা উদাহরণ দিলাম, ঋণ, ঋণের অরস্বীকার ঋণ, র রস্যিকার ঋণ ঋণ, হ্যাঁ, অথবা কৃষাণ, যে কৃষাণের রিকারে আছে, এখানে আর কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ রিটা যখন রি হিসাবে থাকবে তখন র রস্যিকার হবে, আর যখন রিকার হিসাবে হবে তখন রিকারে বসাতে হবে। এরপরে এর দুই ধরনের উচ্চারণ হয়ে থাকে। প্রথমত হবে এ থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। আবার এটা যেমন মেঘ, উদাহরণ মেঘ, এখানে এ আছে, কোনো পরিবর্তন হয়নি, মেঘ, এ অথবা একার আর কি। এখানে হলো এর আবার আরেকটা উচ্চারণ হয়, সেটাকে আমরা বলে এ অথবা এ, এটা মৌলিক স্বরধ্বনি বলা হয়, এ বলা হয় আমরা। যেমন কেন, এখন কেনকে যদি আমি এ দিয়ে বলি কেন, হয় না, এর মতো একটু উচ্চারিত হয় এ, এজন্য এর দুইটা উচ্চারণ। দুইজন একটু মানে ইয়াতে আছে, ওয়েটিং এ আছে, এডমিট করে নেই। আচ্ছা, তাহলে এটা হলো কি এ, এখানে রেখে, আচ্ছা, অথবা অথবা এই দুই ধরনের উচ্চারণ হয়ে থাকে। এরপরে ওই, এর উচ্চারণ হবে ও রস্য ই, উচ্চারণের সময় এটা কি হয়ে যাবে, ও রস্য ই হবে, ঠিক আছে, ওই আর বসবে না, ওই উচ্চারণের ক্ষেত্রে আমরা আর ওই বলবো না, কি হবে, ও রস্য ই। এটা একটু লিখে রাখতে পারো, ওইটা উচ্চারণের সময় আর ওই থাকবে না, সেটা হবে ও রস্য ই। যেমন এখানে দেখো একটা শব্দ আছে ঐকতান, দেখতে পাচ্ছ? এখানে একটা শব্দ আছে ঐকতান। হ্যালো, আছে লাইনে নাকি ডিসকানেক্ট হয়ে গেছে আবার? আছি তো। না স্যার। আচ্ছা, তাহলে ওই দুই একজন একটু তোমাদের ইয়াটা অন রেখে মাঝে মধ্যে হ্যাঁ হ্যালো বলো, তাহলে আমি বুঝতে যে আছি লাইনে। হ্যাঁ, তাহলে ওইটা হবে, এই যে দেখো এখানে উদাহরণের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল, ঐকতান হলো মূল শব্দ, এখানে ওইটা ও রস্য হয়ে গেছে, অর্থাৎ ওইটা হয়ে যাবে ও রস্য ই। ওকে। এরপরে দেখো, অথবা এটা ওইটা যখন কার হিসাবে বসবে, এই যে কার চিহ্ন, এটা হলো কি কার চিহ্ন, তখন হবে ওকার যোগ রস্য ই, অর্থাৎ ব্যঞ্জন বর্ণটা এই ওকারের মাঝখানে থাকবে, ব্যঞ্জন বর্ণটা ওকারের মাঝখানে থাকবে, তারপরে রস্য ই হবে। উদাহরণ দিলে বুঝবা, যেমন অনৈক্য, যেমন কি অনৈক্য, এখানে দেখো প্রথম যে অটা আছে, ঠিক আছে, কেন ঠিক আছে, এটা একটা নেতিবাচক শব্দ, এজন্য আছে। তারপর দেখো নয়ের সাথে ঐকার আছে, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে আর ঐকারটা নেই, সেখানে হয়ে গেছে নৌকার, সেখানে হয়ে গেছে কি এই যে নৌকার হয়ে গেছে নাকি, তারপরে রস্যি বসালাম, তাহলে ঐকার যখন আসবে তখন সেটা ওকার যোগ রস্যি হবে, অর্থাৎ ওকার থাকবে ব্যঞ্জন বর্ণের মাঝখানে, ব্যঞ্জন বর্ণ সহ, আর তারপরে রস্যি যুক্ত করতে হবে, তাহলে অনৈক্য। এরপরে দেখো ঔকার, এটা অনুরূপ ভাবে ওকার যোগ রস্য উ হবে,
যেমন উদাহরণটা গৌণ। দেখো এখানে ঔকার আছে গৌণ, হ্যাঁ, গৌকার ন গৌণ। এখন এই গৌণের তোমার দেখো গৌকার, এই যে ওকারটা আসলো ব্যঞ্জন বর্ণের সঙ্গে, তারপরে রস্য উ, তারপর কি আছে রস্য উ, রস্য উ হয়ে গেল গৌ ন। এই জিনিসগুলো খুব বেসিক জিনিস, এই জিনিসগুলো তোমরা খাতায় লিখে রাখো, কারণ এগুলো পারলে তোমার উচ্চারণ লেখা একবারে সহজ হয়ে যাবে। আর এগুলা যদি না জানো তাহলে উচ্চারণ লেখাটা একটু কঠিন হবে, ঠিক আছে, উচ্চারণটা লেখাটা একটু কঠিন হয়ে যাবে। তোমার যদি বাংলায় A+ পেতে হয় তাহলে ব্যাকরণ অংশে 40 আছে, এখানে 40-এ 40 উঠানোর চেষ্টা করবে। আর এটা বেশি কঠিন না, অত কঠিন না, সহজ বিষয়। এই তোমরা আশা করি পারবা, একটু মনোযোগ দিলে পারবা, নিয়মিত একটু দেখলে হবে। তাহলে ঔকারটা হবে ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয়ে যে ওকার হবে, তারপরে রস্য উ হবে, ঠিক আছে। এরপরে আমরা যাব পরের ইয়াতে। এখন আমরা ওই ব্যঞ্জন বর্ণগুলো আমি ওই উচ্চারণ নিয়ম পড়ানোর সময় বলে দিব, ওখানে অত ডিটেলস তেমন কিছু নেই, 5-6টা বর্ণের একটু ঝামেলা আছে, ওগুলো বলে দিলে হবে। এখন এই যে বর্ণটা দেখতেছো ইয় যোগ চ, যে যুক্ত বর্ণটা আছে এটা হলো ইয় যোগ চ মিলে। আমি যে মাউসটা ঘোরাচ্ছি তোমরা কি দেখতে পাচ্ছ মাউসটা? জি স্যার। জি তাহলে স্যার। বুঝাতে, জি স্যার। এখানে দেখো ইয় যোগ চ, এই যে যুক্ত বর্ণ এটা মিল, এটা ভাঙলে আমরা পাবো ইয় যোগ চ, ঠিক আছে। যেমন 50 লিখি, পঞ্চ লিখি, হ্যাঁ, অঞ্চল লিখি, তখন এটা আমাদের আগে জানতে হবে যে মূল বর্ণটা কি। মূল বর্ণটা হলো, কতজন জয়েন আছে এখন? 14 জন, 13 জন আছে আমি বাদে। তাহলে মূল বর্ণটা হলো ইয় যোগ চ। এটার উচ্চারণ কি রকম হবে? এটার উচ্চারণটা হবে এরকম, খাতায় লিখে নাও তোমরা, কাগজ কলম নিশ্চয়ই আছে তোমাদের পাশে, তো তোমরা লিখে নাও। উচ্চারণ প্রথম হবে, প্রথমটা হলো যুক্ত বর্ণ, বাংলা আমরা এরকম পাই ইয় যোগ চ, কিন্তু উচ্চারণ হবে ন হসন্ত চ। যেমন তুমি 50 উচ্চারণ করলে তখন লিখবে কি 50, হ্যাঁ, প ন হসন্ত চয়াকার তালব্যস্য, তখন আর ইয় যোগ চ উচ্চারণ হবে না, সেটা হবে ন হসন্ত। যাক এখানে হলো যেমন ইয় চ এর উচ্চারণটা হবে কি ন হসন্ত চ এর মতো, ঠিক আছে। যেমন মঞ্চ, ক্লিয়ার? এটা বুঝতে পারছো না? যেমন কি মঞ্চ, হ্যাঁ, এরপরে আমরা দেখব চ ইয়, এটার উচ্চারণ কিরকম হয়। চ ইয়র এর ইয়েটা হয় এরকম ন যোগ চ, চ হসন্ত যোগ ন এর মতো হয়, চ হসন্ত যোগ ন এর মতো হয়। একজন মানে ওয়েটিং আছে দেখি। আচ্ছা, তা চ হসন্ত কি হবে? চ হসন্ত, আচ্ছা, চ হসন্ত ন হবে, ক্লিয়ার? এটুকু বুঝতে পারছো? জি স্যার। এরপরে আরেকটা উদাহরণ, যেমন আমরা এটাকে অনেক সময় যাচ আ বলে থাকি, আসলে উচ্চারণটা হবে যাচ না, অর্থাৎ ইওটা এখানে আর ইওর মতো উচ্চারিত হবে না, এখানে হয়ে যাবে ন। তাহলে যেহেতু চ ঠিক থাকবে, ইওটা হবে ন এর মতো, যাচ না। এরপর আমরা দেখো ইয় যোগ জ,
যেটা আমরা গঞ্জ উদাহরণ হিসাবে গঞ্জ আছে, যেমন কি এটার উচ্চারণটা হবে ন হসন্ত জয়ের মতো, অর্থাৎ উচ্চারণটা তোমার আর ইও থাকবে না, ইওর উচ্চারণটা হবে কিসের মতো, ন এর মতো হবে। তারপরে উদাহরণ দিই আমরা, যেমন ব্যঞ্জন। ব্যঞ্জন লিখতে মূল যে শব্দটা ব্যঞ্জনের সেটা হবে শুধু জ ফলা দিয়ে, শুধু জ ফলা দিয়ে, অর্থাৎ বয়ের সাথে জ ফলা হবে মূল শব্দে। কিন্তু যখন তুমি এটাকে উচ্চারণে লিখবে তখন আকার যুক্ত করতে হবে। তো ব্যঞ্জনের উচ্চারণটা হবে বয়জ ফলা আকা ন হসন্ত, অর্থাৎ ইওটা ন হবে, হ্যাঁ ইওটা কি হবে, ন হবে, আর জওকার ন হসন্ত হবে ব্যঞ্জন। অর্থাৎ এখানে মূল কথা হলো ইওটা নয়ের মতো উচ্চারিত হবে। এরপরে আছে ইয় যোগ ছ, যেমন আমরা বলি লাঞ্ছনা, হ্যাঁ এর উচ্চারণটা ন যোগ ছ এর মতো হবে, ন যোগ ছ এর মতো লাঞ্ছনা। যেমন এখানে আমরা দেখি লান ছো না, অর্থাৎ ইওটা নয়ের মতো উচ্চারিত হয়ে গেছে। এরপরে রঞ্জন, অর্থাৎ ইও এবং জ মিলে যে যুক্ত বর্ণটি হয় সেটাকে আমরা বলি কি ইও জ। এর কিন্তু উচ্চারণের সময় হবে কি, এটা উচ্চারণের সময় হবে তোমার ন হবে আর জটা থাকবে, অর্থাৎ ইওটা হয়ে যাবে ন, যেমন রন জো, রন জো, অর্থাৎ ইওটা জ ন হয়ে গেল আর জ তো ঠিকই আছে, জর কোনো পরিবর্তন হবে না। এরপরে দেখো জঞ্জা, এটাও অনুরূপ, অর্থাৎ ইওটা ন হবে আর জটা ঠিকই থাকবে, যেমন ঝঞ্ঝা, সহজ আছে এগুলো, ঝঞ্ঝা, অর্থাৎ ইওটা নয় পরিবর্তিত হবে আর বাকি যে বর্ণটি থাকে সেটা এর সাথে সংযুক্ত থাকবে। এরপরে দেখো জ যোগ ইয়, এটা একটু লক্ষ্য রাখো, একটা হলো ইয় যোগ জ, আর একটা হলো জ যোগ ইয়। এখানে দেখো এই যে ইয়টা কিন্তু পরে দেয়া আছে, কি ইয়টা পরে দেয়া আছে, ঠিক তার উপর দিয়ে জয়ের মতো চিহ্ন আছে, এই জন্য আগে জ পরে ইয়, ঠিক আছে। আর গঞ্জ লিখতে আগে ইয় থাকবে পরে জ থাকবে, এখানে এটুক খেয়াল করবো সবসময় যে আগে জ এরকম চিহ্নটা আছে কিনা, তাহলে জ যোগ ইয় এর উচ্চারণটা হবে এরকম। এখন পুরা পরিবর্তন এটা, অর্থাৎ জটা আর ঝ নেই, জটা কি হবে গ হসন্ত, গ চন্দ্রবিন্দু, হসন্ত না দুঃখিত, গ চন্দ্রবিন্দু অথবা গ জ ফলা চন্দ্রবিন্দু, কি হবে গ ফলা জ ফলা চন্দ্রবিন্দু, ঠিক আছে, গ চন্দ্রবিন্দু অথবা গ জ ফলা চন্দ্রবিন্দু। অর্থাৎ জ ইয় যখন আসবে এটা একটু খেয়াল করবা, জ ফলা যখন আসবে তখন তোমার গ হসন্ত, সরি আবারও গ হসন্ত বললাম, গ চন্দ্রবিন্দু হবে অথবা গ জ ফলা চন্দ্রবিন্দু হবে। যেমন জ্ঞান, এখানে আকার থাকার কারণে আকারটা বসছে, আর যেহেতু গ আছে জ আছে, জটা গ চন্দ্রবিন্দু হয়ে গেল, ঠিক আছে, তাহলে গ জ ফলা, হ্যাঁ কোনো সমস্যা, কোনো সমস্যা হচ্ছে বুঝতে? হ্যালো, ঠিক না স্যার, কোনো প্রবলেম নাই স্যার। আচ্ছা, তার ফলে কি হবে, এবার দেখো উদাহরণ আরো আছে, দেখো এখানে এখানে আমরা বলছি কি গ চন্দ্রবিন্দু হবে নাকি, এখন কখন হবে এটা একটু দেখার বিষয় আছে। জয়টা যদি শব্দের শুরুতে থাকে, কোথায় থাকে, শব্দের শুরুতে, তাহলে হবে গ চন্দ্রবিন্দু অথবা গ জফলা চন্দ্রবিন্দু। যেমন জ্ঞান, এখানে জয়টা শব্দের শুরুতে আছে, ক্লিয়ার, এজন্য সরাসরি গয়ের উপর চন্দ্রবিন্দু দিলাম। কিন্তু জয়টি যদি শব্দের মাঝখানে থাকে, কোথায় থাকে, শব্দের মাঝখানে থাকে,
তাহলে কিন্তু প্রথমে গ হস্যন্ত হবে, তারপরে গ এর উপরে চন্দ্রবিন্দু হবে। অর্থাৎ জয়টা যদি শব্দের মাঝখানে থাকে তাহলে শব্দের প্রথমে হবে গ হস্যন্ত, তারপর হবে গ চন্দ্রবিন্দু। শব্দের মাঝখানে জয় থাকতো, যেমন বিজ্ঞান। কোনটা? কোনো সমস্যা? তোরা তো দিতে পারো। সাউন্ড ডাউন করি না স্যার। কথা বলতেছে, তোমরা আনমিউট করে নাও। শব্দ আসতেছে, এই ভিডিওটা আমি পরে দিব আবার। তোমরা আনমিউট করে নাও। কোনো কোশ্চেন থাকলে করে নিবে আর কি, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো জ ইয় নাকি, জ ইয় শব্দের মাঝখানে থাকলে উচ্চারণ হবে গ হস্যন্ত গ চন্দ্রবিন্দু। অনুরূপভাবে শব্দের শেষে থাকলেও গ হস্যন্ত গ চন্দ্রবিন্দু হবে। অর্থাৎ শব্দের মাঝখানে এবং শব্দের শেষে যদি জ ইয় থাকে তাহলে সেটা গ হস্যন্ত গ চন্দ্রবিন্দু হবে। যেমন দেখো বিজ্ঞান, শব্দের মাঝখানে জ ইয় থাকার কারণে গ হস্যন্ত গ চন্দ্রবিন্দু হলো, তার বিজ্ঞ। অনুরূপ ভাবে কি হলো, গ হস্যন্ত গ উকার হয়ে গেল। এরপরে দেখো এই ব্যঞ্জন বর্ণের দুই একটা উদাহরণ দেই। উচ্চারণের সময় মূর্ধন্য কখনো ব্যবহার করা যাবে না। অর্থাৎ উচ্চারণ যখন লিখবে, শব্দটি যখন উচ্চারণ লিখবে তখন সেটা হবে দন্তন্য, তখন আর মূর্ধন্য তখন আর সেটা কি থাকবে না, মূর্ধন্য থাকবে না। স্যার সে যদি মনে হয় স্যার মিউট করতে পারতেছে না স্যার, আপনি ওকে একটু মিউট করে দেন স্যার। কি নাম? সেজুতি? সেজুতি কই পাচ্ছি না তো আমি। আচ্ছা যাক, প্রায় শেষের দিকে। এরপরে দেখো এটার উদাহরণটা দেখো, অন্তস্থ জ। অন্তস্থ জ উচ্চারণে লিখবো বর্গীয় জ, অর্থাৎ উচ্চারণের সময় আমরা আর অন্তস্থ জ লিখবো না, তখন লিখবো কি বর্গীয় জ। এইগুলো একটু লিখে রাখো। উচ্চারণের সময় দন্তন্য হবে, মূর্ধন্য দন্তন্য হবে। উচ্চারণের সময় অন্তস্থ জ বর্গীয় জ হবে। এরপরে মূর্ধন্য স। মূর্ধন্য স উচ্চারণে লেখা যাবে না, মূল শব্দে লেখা যাবে কিন্তু উচ্চারণে লেখা যাবে না। উচ্চারণ হবে কি এটা, তালব্য স। এরপরে অনুস্বার। অনুস্বার উচ্চারণে আমরা লিখবো না, অনুস্বারে আসলে সেখানে আমরা লিখবো উ। উচ্চারণের ক্ষেত্রে অনুস্বারের পরিবর্তে লিখবো কি উ। এরপরে বিসর্গ। বিসর্গ শব্দের শেষে থাকলে উকার হবে, আর শব্দের মাঝখানে থাকলে তার পরবর্তী যে বর্ণটা থাকে সেটা দুইটা রূপ হবে, দ্বিত্ব হয় আর কি। যেমন পুন, দুঃসময়। তো আজকে এই পর্যন্ত, তোমাদের সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবে এবং আজকের এই বিষয় থেকে কিছুটা যদি মনোযোগ সহকারে শ্রবণ করে থাকো, আশা করি কিছুটা উপকৃত হবে। তো কোনো প্রশ্ন থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারবে, কোনো সমস্যা নাই। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করো, ঠিক আছে? আর তোমরা লাইনে থাকা, আমি রেকর্ডিংটা একটু বন্ধ করে তারপরে কথাগুলো বলতেছি। যাক, এখানে হলো যেমন ই ও চ এর উচ্চারণটা হবে কি ন হসন্ত চ এর মতো, ঠিক আছে? যেমন মঞ্চ। ক্লিয়ার? এটা বুঝতে পারছো না? যেমন কি মঞ্চ, হ্যাঁ। এরপরে আমরা দেখব চ ইয়, এটার উচ্চারণ কিরকম হয়। চ ইয়র এর ইয়েটা হয় এরকম ন যোগ চ, চ হসন্ত যোগ ন এর মতো হয়, চ হসন্ত যোগ ন এর মতো হয়।
একজন মানে ওয়েটিং আছে, দেখি। আচ্ছা, তা চ হসন্ত কি হবে? চ হসন্ত আচ্ছা, চ হসন্ত ন হবে। ক্লিয়ার? এটুকু বুঝতে পারছো? জি স্যার। এরপরে আরেকটা উদাহরণ, যেমন আমরা এটাকে অনেক সময় যাচ আ বলে থাকি, আসলে উচ্চারণটা হবে যাচ না। অর্থাৎ ইওটা এখানে আর ইওর মতো উচ্চারিত হবে না, এখানে হয়ে যাবে ন। তাহলে যেহেতু চ ঠিক থাকবে, ইওটা হবে ন এর মতো, যাচ না। এরপর আমরা দেখো ইয় যোগ জ, যেটা আমরা গঞ্জ উদাহরণ হিসাবে গঞ্জ আছে, যেমন কি এটার উচ্চারণটা হবে ন হসন্ত জয়ের মতো। অর্থাৎ উচ্চারণটা তোমার আর ইও থাকবে না, ইওর উচ্চারণটা হবে কিসের মতো? ন এর মতো হবে। তারপরে উদাহরণ দিই আমরা, যেমন ব্যঞ্জন। ব্যঞ্জন লিখতে মূল যে শব্দটা ব্যঞ্জনের, সেটা হবে শুধু জ ফলা দিয়ে, শুধু জ ফলা দিয়ে, অর্থাৎ বয়ের সাথে জ ফলা হবে মূল শব্দে। কিন্তু যখন তুমি এটাকে উচ্চারণে লিখবে, তখন আকার যুক্ত করতে হবে। তো ব্যঞ্জনের উচ্চারণটা হবে বয়জ ফলা আকার ন হসন্ত, অর্থাৎ ইওটা ন হবে। হ্যাঁ, ইওটা কি হবে? ন হবে। আর জওকার ন হসন্ত হবে, ব্যঞ্জন। অর্থাৎ এখানে মূল কথা হলো ইওটা নয়ের মতো উচ্চারিত হবে। এরপরে আছে ইয় যোগ ছ, যেমন আমরা বলি লাঞ্ছনা। হ্যাঁ, এর উচ্চারণটা ন যোগ ছ এর মতো হবে, ন যোগ ছ এর মতো, লাঞ্ছনা। যেমন এখানে আমরা দেখি লান ছো না, অর্থাৎ ইওটা নয়ের মতো উচ্চারিত হয়ে গেছে। এরপরে রঞ্জন, অর্থাৎ ইও এবং জ মিলে যে যুক্ত বর্ণটি হয় সেটাকে আমরা বলি কি? ইও জ। এর কিন্তু উচ্চারণের সময় হবে কি? এটা উচ্চারণের সময় হবে তোমার ন হবে আর জটা থাকবে, অর্থাৎ ইওটা হয়ে যাবে ন। যেমন রন জো, রন জো, অর্থাৎ ইওটা জ ন হয়ে গেল, আর জ তো ঠিকই আছে, জর কোনো পরিবর্তন হবে না। এরপরে দেখো জঞ্জা, এটাও অনুরূপ, অর্থাৎ ইওটা ন হবে আর জটা ঠিকই থাকবে। যেমন ঝঞ্ঝা, সহজ আছে এগুলো। ঝঞ্ঝা, অর্থাৎ ইওটা নয় পরিবর্তিত হবে, আর বাকি যে বর্ণটি থাকে সেটা এর সাথে সংযুক্ত থাকবে। এরপরে দেখো জ যোগ ইয়, এটা একটু লক্ষ্য রাখো। একটা হলো ইয় যোগ জ, আর একটা হলো জ যোগ ইয়। এখানে দেখো এই যে ইয়টা কিন্তু পরে দেয়া আছে, কি ইয়টা পরে দেয়া আছে, ঠিক তার উপর দিয়ে জয়ের মতো চিহ্ন আছে, এই জন্য আগে জ পরে ইয়। ঠিক আছে? আর গঞ্জ লিখতে আগে ইয় থাকবে পরে জ থাকবে। এখানে এটুকু খেয়াল করবো সবসময় যে আগে জ এরকম চিহ্নটা আছে কিনা। তাহলে জ যোগ ইয় এর উচ্চারণটা হবে এরকম। এখন পুরা পরিবর্তন এটা, অর্থাৎ জটা আর ঝ নেই, জটা কি হবে? গ হসন্ত, গ চন্দ্রবিন্দু, হসন্ত না, দুঃখিত, গ চন্দ্রবিন্দু অথবা গ জ ফলা চন্দ্রবিন্দু। কি হবে? গ ফলা জ ফলা চন্দ্রবিন্দু। ঠিক আছে? গ চন্দ্রবিন্দু অথবা গ জ ফলা চন্দ্রবিন্দু। অর্থাৎ জ ইয় যখন আসবে, এটা একটু খেয়াল করবা, জ ফলা যখন আসবে তখন তোমার গ হসন্ত, সরি আবারও গ হসন্ত বললাম, গ চন্দ্রবিন্দু হবে অথবা গ জ ফলা চন্দ্রবিন্দু হবে। যেমন জ্ঞান, এখানে আকার থাকার কারণে আকারটা বসছে, আর যেহেতু গ আছে জ আছে, জটা গ চন্দ্রবিন্দু হয়ে গেল। ঠিক আছে? তাহলে গ
জ ফলা, হ্যাঁ কোনো সমস্যা? কোনো সমস্যা হচ্ছে বুঝতে? হ্যালো, জি না স্যার, কোনো প্রবলেম নাই স্যার। আচ্ছা। তারপরে কি হবে, এবার দেখো উদাহরণ আরো আছে। দেখো এখানে এখানে আমরা বলছি কি গ চন্দ্রবিন্দু হবে নাকি? এখন কখন হবে এটা একটু দেখার বিষয় আছে। জয়টা যদি শব্দের শুরুতে থাকে, কোথায় থাকে? শব্দের শুরুতে, তাহলে হবে গ চন্দ্রবিন্দু অথবা গজফলা চন্দ্রবিন্দু। যেমন জ্ঞান, এখানে জয়টা শব্দের শুরুতে আছে, ক্লিয়ার? এজন্য সরাসরি গয়ের উপর চন্দ্রবিন্দু দিলাম। কিন্তু জয়টি যদি শব্দের মাঝখানে থাকে, কোথায় থাকে? শব্দের মাঝখানে থাকে, তাহলে কিন্তু প্রথমে গ হস্যন্ত হবে, তারপরে গয়ের উপরে চন্দ্রবিন্দু হবে। অর্থাৎ জয়টা যদি শব্দের মাঝখানে থাকে, তাহলে শব্দের প্রথমে হবে গ হস্যন্ত, তারপর হবে গ চন্দ্রবিন্দু। শব্দের মাঝখানে জয় থাকতো, যেমন বিজ্ঞান। কোনটা? কোনো সমস্যা? তোরা তো দিতে পারো। সাউন্ড অন করি না স্যার। কথা বলতেছে, তোমরা আনমিউট করে নাও। শব্দ আসতেছে, এই ভিডিওটা আমি পরে দিব আবার। তোমরা আনমিউট করে নাও। কোনো কোশ্চেন থাকলে করে নিবে আর কি, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো জ ইয় নাকি? জ ইয় শব্দের মাঝখানে থাকলে উচ্চারণ হবে গ হস্যন্ত গ চন্দ্রবিন্দু। অনুরূপভাবে শব্দের শেষে থাকলেও গ হস্যন্ত গ চন্দ্রবিন্দু হবে। অর্থাৎ শব্দের মাঝখানে এবং শব্দের শেষে যদি জ ইয় থাকে, তাহলে সেটা গ হস্যন্ত গ চন্দ্রবিন্দু হবে। যেমন দেখো বিজ্ঞান, শব্দের মাঝখানে জ ইয় এসে থাকার কারণে গ হস্যন্ত গ চন্দ্রবিন্দু হলো, তার হবে বিজ্ঞ। অনুরূপভাবে কি হলো, গ হস্যন্ত গ উকার হয়ে গেল। এরপরে দেখো এই ব্যঞ্জন বর্ণের দুই একটা উদাহরণ দেই। উচ্চারণের সময় মূর্ধন্য কখনো ব্যবহার করা যাবে না। অর্থাৎ উচ্চারণ যখন লিখবে, শব্দটি যখন উচ্চারণ লিখবে, তখন সেটা হবে দন্তন্য, তখন আর মূর্ধন্য থাকবে। তখন আর সেটা কি থাকবে না, মূর্ধন্য থাকবে না। স্যার সে যদি মনে হয় স্যার মিউট করতে পারতেছে না স্যার, আপনি ওকে একটু মিউট করে দেন স্যার। কি নাম? সেজুতি? সেজুতি কই পাচ্ছি না তো আমি। আচ্ছা যাক, প্রায় শেষের দিকে। এরপরে দেখো এটার উদাহরণটা দেখো, অন্তস্থ জ। অন্তস্থ জ উচ্চারণে লিখবো বর্গীয় জ, অর্থাৎ উচ্চারণের সময় আমরা আর অন্তস্থ জ লিখবো না, তখন লিখবো কি বর্গীয় জ। এইগুলো একটু লিখে রাখো। উচ্চারণের সময় দন্তন্য হবে, মূর্ধন্য দন্তন্য হবে। উচ্চারণের সময় অন্তস্থ জ বর্গীয় জ হবে। এরপরে মূর্ধন্য স। মূর্ধন্য স উচ্চারণে লেখা যাবে না, মূল শব্দে লেখা যাবে কিন্তু উচ্চারণে লেখা যাবে না। উচ্চারণ হবে কি এটা, তালব্য স। এরপরে অনুস্বার। অনুস্বার উচ্চারণে আমরা লিখবো না, অনুস্বারে আসলে সেখানে আমরা লিখবো উ। উচ্চারণের ক্ষেত্রে অনুস্বারের পরিবর্তে লিখবো কি উ। এরপরে বিসর্গ। বিসর্গ শব্দের শেষে থাকলে উকার হবে, আর শব্দের মাঝখানে থাকলে তার পরবর্তী যে বর্ণটা থাকে সেটা দুইটা রূপ হবে, দ্বিত্ব হয় আর কি। যেমন পুন, দুঃসময়। তো আজকে এই পর্যন্ত, তোমাদের সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবে এবং আজকের এই বিষয় থেকে কিছুটা যদি
মনোযোগ সহকারে শ্রবণ করে থাকো, আশা করি কিছুটা উপকৃত হবে। তো কোনো প্রশ্ন থাকলে